ঝিলকে ডিভোর্স পেপার দিতে বাধ্য করলে চৈতিকে থাপ্পড় মারে সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝিল তার মাকে বলতে থাকে, মা তোমরা কিছু ভেবো না, তোমরা কিছু ভেবো না, যদি যদি আমাকে ডিভোর্সটা দিতে হয় আমি দিয়ে দেব, কিন্তু আমাদের কোনো লোভ নেই, আমরা কোনো টাকা পয়সা ওদের থেকে নেব না। ওরা ওরা বড় লোক, ওরা সব কিছু টাকা দিয়ে বিচার করে, ওরা সংসার ভাঙার জন্য টাকা দিতেও রাজি আছে। তখন দেখা যায় মিলি বলতে থাকে, বোন তুই কিন্তু ভেবেচিন্তে কাজ করবি, তোর মন যাতে সায় দেবে তুই সেটাই করবি, আমরা তোকে কিছুতে জোর করব না। আর তুই যদি মনে করিস যে তুই ডিভোর্সটা দিবি না তবে ডিভোর্সটা দিবি না। এরপরে দেখা যায় ঝিল বলতে থাকে, আমি কি করতাম, উনি যদি আমাকে শুধু অপারেশনটা করতো, এরকম প্রতিশ্রুতি না দিত, তবে তো আমি ওনাকে এভাবে কাছে পাওয়ার আকৃষ্ট হতাম না, তাই না? এরপরে ঝিল একা একাই সাক্ষর কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে। এরপরে দেখা যায় ঝিলের বন্ধুরাও বলতে থাকে, ঝিল তোকে কি বলেছিল বলতো? তখন দেখা যায় ঝিল ভাবতে থাকে আর অঝরে কাঁদতে থাকে, কোনো কথা বলে না। এরপরে দেখা যায় তখন ঝিলের বন্ধুরাও বলতে থাকে, কিরে ঝিল তুই এভাবে কাঁদছিস কেন? এভাবে কাঁদলে তো তোর সমস্যা আরো বাড়বে, তুই তো অসুস্থ, বোঝার চেষ্টা কর, প্লিজ এভাবে কাঁদিস না, এভাবে কাঁদিস না, এভাবে কাঁদলে তো তোর শরীরটা আরো খারাপ করবে। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আমার শরীর আর খারাপ কি করবে রে, আর কোনো খারাপ করবে না। এরপরে ঝিল তার মাকে বলতে থাকে, মা তুমি এতটা ভেবো না, আমার বাবা ড্রাইভার, আর তুমি লোকের বাড়িতে কাজ করে বেড়াও, আমরা অশিক্ষিত, আমরা কি ওদের সঙ্গে মানাই বলো? সবসময় তো আমাকে খোটা শুনতে হবে, তার থেকে ভালো আমি এই ব্যাপারটা এখানেই শেষ করে ফেলি, এখানে ডিসমিস করে ফেলি। আর তখনই দেখা যায় মিলি বলতে থাকে, শোন ঝিল, আমরা হচ্ছে গরিব, এই দেখ আমি আজকে আজকে এভাবে ঘরে এসে বসে আছি, তুইও যদি এভাবে ঘরে এসে বসে থাকিস তবে বাবা মার কতটা কতটা খারাপ লাগবে তুই বুঝতে পেরেছিস? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আমি কি করব বল, আমরা তো অনেক গরিব, আর আমিও একদিন অনেক বড় হব, দেখিস আমি একদিন এই গান নিয়ে অনেক বড় হব, আমাকে সবাই তখন প্রায়োরিটি দেবে, তখন আমি ওদেরকে দেখিয়ে দেব যে আমরাও কিছু করতে পারি, আমাদেরও ক্ষমতা আছে। আর ওই চৈতি ম্যাডামকেও আমি দেখিয়ে দেব যে ওনার থেকেও আমি আমি কিছু একটা বেশি করতে পেরেছি। তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে, মারে তোর যা ভালো মনে হয় তুই তাই কর, আমরা তোকে কখনো জোর করব না, তোর যেটাতে মন সায় দেয় তুই সেটাই কর, আমরা কিছুতে তোকে জোর জবরদস্তি করব না, তুই এটা মনে রাখিস। তখন ঝিল বলতে থাকে, মা তোমরা আমাকে শক্তি দাও বলেই তো আমি শক্তি পাই, তাই তোমরা কখনো আমাকে ভেঙে পড়তে দিও না মা, তোমরা সবসময় আমার পাশে থেকো। এরপরে দেখা ঝিলের বন্ধুরা বলতে থাকে, ঝিল তুই যখন যেটাতে খুশি সেটাই কর, তোকে আমরা কখনো জোর করব না। ঠিক তখনই স্বাক্ষর পাঠানো ড্রাইভার এসে ঝিলকে বলতে থাকে, আপনাকে নিয়ে যেতে আমাকে পাঠালো, গাড়িতে গিয়ে বসতে বসতে বলেছে। এরপরে দেখা যায় ঝিল বলতে থাকে, আপনাদের স্যারকে বলবেন যে ওনার গাড়ি ওনারই থাকতে, আমাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাঠাতে হবে না, আমরা রিক্সাতে করে যেতে পারবো, বুঝতে পেরেছি? আর উনি যেটা চাইছে সেটা আমি এমনি এমনি দিয়ে দেবো, এতটা সিম্প্যাথি দেখানোর কোনো কারণ নেই। এরপরে দেখা যায় তখন মিলি ও মিনু বলতে থাকে, তুই ভেবেচিন্তে কথা বলছিস তো? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, হ্যাঁ আমি সবটাই ভেবেচিন্তে বলছি, ওনার গাড়ি ওনাকে নিয়ে যেতে বলো, আমি রিক্সাতে করে চলে যেতে পারবো। এরপরে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায়। তখন ঝিলের মা ও মিলি তিনজনে মিলে রিক্সাতে করে হসপিটালে চলে আসে। এরপরে হসপিটালে আসলে স্বাক্ষর রুমে যাবে, ঠিক তখনই চৈতি এসে ঝিলকে দাঁড় করিয়ে দেয়। এরপরে ঝিলকে বলতে থাকে, আচ্ছা ঝিল, তোমার শরীর এখন কেমন? তখন ঝিল বলতে থাকে, এখন ভালো আছি, তো আপনি কি বলতে চাইছেন? তখন দেখা যায় মিলি বলতে থাকে, আসলে ওর জ্বর উঠেছে, তো তাই আপনার সঙ্গে কথা বলার মতো সময় এখন নেই, আমাদের অনেক দেরি হয়ে গেছে, 12টায় ডক্টর দেখানোর কথা ছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছে, তাই আমাদের রাস্তাটা ছাড়লে আমরা খুশি হতাম, আমাদের ডক্টর দেখাতে এমনি দেরি হয়ে গিয়েছে। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ চৈতি ম্যাডাম, আমাদের একটু যেতে দিন, আমাদের পথ আটকাবেন না। তখন দেখা যায় চৈতি বলতে থাকে, হ্যাঁ যাবে তো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সঙ্গে আমার একটু কথা ছিল তো এই জন্যই আটকে দিলাম। তখন মিলি বলতে থাকে, কি কথা আপনার আপনার ঝিলের সঙ্গে কি কথা আছে বলুন তো? আপনাদের তো ওই বড়লোকি ব্যাপার স্যাপার, বড়লোকি কথাই বলবেন, তার বেশি তো আর কথা বলবেন না, কারণ আমরা তো গরিব, তাই না?
তখন দেখা যায় চৈতি বলতে থাকে, সেরকম কিছু না। আসলে ঝিল, তুমি তো জানো যে আমার আর স্বাক্ষর একটা সম্পর্ক আছে। আমার আর স্বাক্ষর বিয়েও ঠিক হয়েছে অনেক দিন আগে থেকে, আমাদের পরিবারের মধ্যে কথা চলে চলে এসেছে। কিন্তু তুমি মাঝখান থেকে এসে আমাদের আমাদের মাঝখানে ঝামেলা পাকিয়েছো। তাই বলছি, তুমি যদি একটু কোঅপারেট করতে, তুমি যদি একটু ডিভোর্সটা আমাদের ভালো করে ভালোভাবে দিয়ে দিতে, তবে এত ঝামেলা হতো না। তোমার জন্য আমাদের বিয়েটা আটকে আছে। তুমি যদি সাইনটা করে দিতে, তবে আমাদের বিয়েটাও হয়ে যেত, কোনো ঝামেলা হতো না। তখন দেখা যায় মিলি বলতে থাকে, তো আপনি কি এখানে এগুলো সালিশি করতে এসেছেন? সেটা ও আর সাক্ষ্য বুঝে নেবে, আপনি কেন এর মধ্যে কথা বলছেন? তখন দেখা যায় মিলির কথা শুনে চৈতি বলতে থাকে, আসলে এটা শুধু স্বাক্ষর ব্যাপার নয়, এটা আমারও ব্যাপার। আর তুমি বুঝতে পারছো না ঝিল, যে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কতটা কতটা ফলস সিচুয়েশনে ফেলেছো। আমাদের আমাদের সব কিছু ঠিক হয়ে আছে, আমাদের কত প্ল্যান ছিল তুমি জানো। আর সাক্ষ্য তো এখানে এসেছে শুধুমাত্র আমাকে বিয়ে করবে বলে। আমাদের প্ল্যান হয়েছে যে আমরা এখানে বিয়ে করে তারপরে আবার বিদেশে চলে যাব, নার্সিংহোমটা কন্ট্রাক্টে দিয়ে বিদেশে চলে যাব। কিন্তু এখানে এসে তখনই দেখা যায় ঝিল বলতে থাকে, গন্ডগোল হয়ে গেল তাই না? আমাকে নিয়ে গন্ডগোল হলো। তখন দেখা যায় যে চৈতি বলতে থাকে, তেমন কিছু না, গন্ডগোল হবে কেন? কিন্তু একটু একটু ঝামেলা তো হলোই। তোমার সঙ্গে যদি এই ব্যাপারটা না হতো, তবে তবে তো আমাদের বিয়েটা এতদিনে হয়ে যেত, আর আমাদের বিদেশে যাওয়ার দিনটাও এসে পড়তো। তখন ঝিল বলতে থাকে, এখন আপনি কি বলতে চাইছেন সেটা সুন্দর করে বলুন। তখন দেখা যায় চৈতি বলতে থাকে, আমি বলতে চাইছি তুমি ডিভোর্স পেপারে সাইনটা করে দাও। তখন দেখা যায় এই কথাটা শুনে ঝিলের মা বলতে থাকে, আপনি কি রকম একটা মহিলা যে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সংসার ভাঙতে বলছেন? তখন দেখা যায় ঝিলকে চৈতি বলতে থাকে, তোমার যদি টাকার প্রয়োজন হয়, আমি তোমাকে টাকা দিচ্ছি, তাও তুমি ডিভোর্স পেপারটাতে সাইন করে দাও। এরপরে তখনই ঝিল রেগে যায় আর বলতে থাকে, আপনি মুখ সামলে কথা বলবেন। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ভিখিরি নই, বুঝতে পেরেছেন? যে আপনারা বড়লোকরা সব জিনিসে আমাদের টাকার লোভ দেখাবেন। টাকার লোভ দেখিয়ে কি সবটা কেনা যায় নাকি? তখন দেখা যায় মিলি বলতে থাকে, এটা ওনাদের স্বভাব বোন, তুই বুঝতে পারবি না। ওনারা এ টাকা দিয়ে সব কিছু বিচার করে। তখন দেখা যায় চৈতি বলতে থাকে, আসলে আমি সেরকম করে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে টাকাটা নিয়ে তুমি তোমার গানের টিমে কাজে লাগাও। তুমি টাকাগুলো সৎ কাজে ব্যবহার করো, আমি এটা বলতে চেয়েছি। তুমি অন্যদিকে নিও না প্লিজ। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে বলবেন আমাকে ডিভোর্স পেপারটা দিতে। আমাকে ডিভোর্স পেপারটা দিলেই আমি সাইন করে দেব। তখন দেখা যায় চৈতি বলতে থাকে, এটা ভুলেও করো না, কারণ সাক্ষ্য তোমাকে ডিভোর্স পেপারটা দেবে না। কারণ ও ও তোমাদের বস্তির লোককে অনেক ভয় পেয়ে আছে তো এজন্য ও ডিভোর্স পেপারটা দিতে পারবে না। তুমি নিজে যদি কোনোভাবে ডিভোর্স পেপারটা দিতে, তবে ভালো হতো। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কি বলছেন? আমি কিভাবে ডিভোর্স পেপার অ্যারেঞ্জ করব? তখন দেখা যায় চৈতি বলতে থাকে, আসলে আমি ডিভোর্স পেপারটা সবটা রেডি করে রেখেছি। তুমি যদি সাক্ষ্যকে দিয়ে সাইন করে নিয়ে তুমি নিজেও সাইন করে দিতে, তবে ভালো হতো। তখন দেখা যায় মিলি বলতে থাকে, আচ্ছা এটা কি আপনার প্ল্যান? ওটা আপনি সাক্ষ্য স্যারের সঙ্গে ডিসকাস করে নিন, সাক্ষ্য স্যারের সঙ্গে কথা বলে নিন। আর এ ব্যাপারে আমার বোনের সঙ্গে কোনো কথা আপনি বলবেন না। এটা সাক্ষ্য স্যারের ব্যাপার আর আমার বোন ঝিলের ব্যাপার। ওরা নিজেদের মধ্যে সবটা ডিসকাস করে নেবে, আপনাকে এর মধ্যে মাথা ঘামাতে হবে না। তখন চৈতি বলতে থাকে, তুমি হয়তো ভুলে যাচ্ছ মিলি, যে এটা আমারও ব্যাপার। আমার তো অবশ্যই মাথা ঘামাতে হবে। আমার তো পুরো জীবনটাই পড়ে আছে সাক্ষ্যর সঙ্গে, আমার তো পুরো জীবনটাই জুড়ে আছে সাক্ষ্যর সঙ্গে। সাক্ষ্যর সঙ্গে আমার তো একটা বন্ধন তৈরি হয়েছে, তাই না? সাক্ষ্যর সঙ্গে তো আমার অনেক কিছু ঠিকঠাক হয়ে আছে। আমাদের দু ফ্যামিলিতে অনেক কথাবার্তা চলছে, এটাতে আমি অনেক ফলস পজিশনে পড়ে আছি। তখন দেখা যায় মিলি বলতে থাকে, সেটা আপনাদের ব্যাপার। আমার বোনকে কেন এর মধ্যে টানছেন? আমার বোন তো আর যেচে বিয়ে করতে যায়নি। আপনার সাক্ষ্যই তো আমার বোনকে সিঁদুর পরিয়ে দিয়েছিল, এটাতে আমার বোনের দোষ কোথায়? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আমি তো বলেছি যে আমি ডিভোর্সটা দিয়ে দেব, তবে এত কথা কিসের? আর তোমরা কি আমাকে এখানে ডক্টর দেখাতে এনেছো, নাকি এখানে ওনার কথা শুনতে এনেছো? বলো তো, এতজন এসে একটা কাজ
কাজের কাজ করতে পারছো না, দয়া করে একটা কাজের কাজ অন্তত করো। তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে, হ্যাঁ মা, তুই চল, তোকে আমরা সাক্ষ্য স্যারের ক্যাবিনে নিয়ে গিয়ে চেক আপটা করিয়ে বাড়িতে নিয়ে যাই। আর আপনি ম্যাম, আমার মেয়েটা অসুস্থ, বুঝতে পেরেছেন? তাই আমার মেয়েকে এভাবে এভাবে ভুলভাল কথা বলবেন না। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আচ্ছা আপনি কাগজটা দিয়ে দিন, আমি 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 আপনার কাগজটাতে আজকেই সই করে দেব, আর আপনি আপনার বিয়ের বন্দোবস্ত করতে শুরু করুন। তখন দেখা যায় চৈতি বলতে থাকে, আমি আমি তোমাকে আমি তোমাকে নিজের বোনের মতোই ভাবি, তাই তাই তোমাকে টাকাটা দিতে চেয়েছিলাম, তুমি কিছু মনে করো না। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, এ কথা ভুলেও বলবেন না, কারণ আপনারা বড়লোক, আর আমাদের আপনারা চাকর ছাড়া কিছুই মনে করেন না, তাই বোন বলবেন না, বুঝতে পেরেছেন? আমি জানি যে আপনাদের এটা চাল, বুঝতে পেরেছেন? তখন দেখা যায় চৈতি বলতে থাকে, আচ্ছা তুমি তুমি স্বাক্ষর ক্যাবিনে আসো, আমি যাচ্ছি, এই বলেই চলে যায়। এরপরে ঝিল অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি তো এই বিয়েটা মানি না, তবে কেন কষ্ট হচ্ছে আমার, কেন আমার এত কান্না পাচ্ছে? আমি কাঁদবো না, আমি শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো।